জাতীয় শিক্ষানীতি 2010 এর মানবিকতা, যুক্তিবাদ, অসাম্প্রদায়িকতা ও দেশপ্রেমের আদর্শ তুলে ধরা হলেও তা বাস্তবে কার্যকর হয়নি, বরং সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের সমন্বয়হীন একটি সেকেলে শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়েছে। 2012 সালে জাতীয় শুদ্ধাচার কৌশলে নৈতিক শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হলেও তার বাস্তবায়ন সফল হয়নি। 2021 সালে চালু করা জাতীয় শিক্ষাক্রম রূপরেখা নীতি নির্ধারকদের অদূরদর্শিতা ও জাতিসত্তার সাথে সাংঘর্ষিক উপাদান থাকায় এটিও ব্যর্থ হয়েছে। এছাড়া উচ্চশিক্ষার লক্ষ্যে বিগত সরকারের গৃহীত সংশোধনী কৌশলগত পরিকল্পনা, অর্থাৎ যেটাকে 2018 to 2030 এর ও ক্রিটিক্যাল রিভিউ দরকার। এমত অবস্থায় বাংলাদেশ 2.0 এর নতুন অধ্যায়ে শিক্ষা ব্যবস্থার পুনর্গঠনের মাধ্যমে একটি শিক্ষিত, নৈতিক ও দক্ষ প্রজন্ম গড়ে তোলার দায়িত্ব আমাদের সকলের। এই লক্ষ্যে দীর্ঘদিনের গবেষণা ও পর্যালোচনার ভিত্তিতে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ও থিঙ্ক ট্যাঙ্ক বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইসলামিক থটের পক্ষ থেকে আমি শিক্ষা সংস্কারের লক্ষ্যে নিম্নোক্ত সুপারিশ সমূহ উপস্থাপন করা হচ্ছে। একটা হলো শিক্ষানীতি, আর একটা হলো পাঠ্যক্রম, একটা হলো শিক্ষক প্রশিক্ষণ, আর একটা হলো মূল্যায়ন, এবং সর্বশেষ হলো ব্যবস্থাপনা। এই 5টা অধ্যায় বা 5টা ভাগে আমি 25টা সুপারিশ এখানে উপস্থাপন করছি। বিস্তারিত পলিসি পেপারস আমাদের রয়েছে, যেগুলি আমরা মন্ত্রণালয়ে যথাযথভাবে জমা দেব। তো আমি 1 নাম্বার শিক্ষানীতি সংক্রান্ত পয়েন্টে আমি 1 নম্বরে বলছি যে জাতীয় আশা আকাঙ্ক্ষা ও ঐক্যমত্যের ভিত্তিতে শিক্ষা দর্শন, এডুকেশনাল ফিলসফি, এডুকেশনাল ভিশন অ্যান্ড মিশন এবং এডুকেশনাল এইমস অ্যান্ড অবজেক্টিভস ঠিক করতে হবে। দেশীয় সত্তা ও মূল্যবোধকে গুরুত্ব দিয়ে কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন দক্ষ ও ভালো মানুষ তোলাই হবে জাতীয় শিক্ষার অন্যতম লক্ষ্য। দ্বিতীয়ত, শিক্ষায় যে কোনো পরিকল্পনা বাস্তবায়নে শহর এবং গ্রামের যে বিদ্যমান ভেদাভেদ, এটা দূর করে ইনক্লুসিভ অ্যারেঞ্জমেন্ট এখানে রাখতে হবে। এক্ষেত্রে প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠী এবং প্রান্তিক জনগোষ্ঠীর কথা বিশেষভাবে বিবেচনায় নিয়ে তাদেরকে শিক্ষা বাজেটে অগ্রাধিকার নীতি চালু করতে হবে। আমরা লক্ষ্য করছি যে বিগত বছরগুলিতে উচ্চশিক্ষিত বেকারদের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বিধায় উচ্চশিক্ষার মান ধরে রাখার জন্য প্রতিষ্ঠানের সংখ্যা না বাড়িয়ে গুণগত মানের দিকে নজর দেওয়া উচিত। এ লক্ষ্যে আমাদের সুস্পষ্ট পরামর্শ হলো যে ঢাকা ও জেলার পরিবর্তে যেভাবে ঢাকায় প্রতিষ্ঠানগুলি বাড়ছে এবং একইভাবে জেলা লেভেলেও যে প্রতিষ্ঠানগুলি হচ্ছে, ঢাকা ও জেলার পরিবর্তে বিভাগীয় শহরে সাধারণ বিশ্ববিদ্যালয় স্থাপন বা অনুমোদন বাড়ানো যেতে পারে। জেলা লেভেলে হওয়া উচিত না, আবার ঢাকা লেভেলে হওয়া উচিত না, এটা বিভাগীয় লেভেলে বিশ্ববিদ্যালয়ের সংখ্যাটা বাড়ানো যেতে পারে। দেশের শ্রমবাজার এবং বিশ্ববাজারে জনশক্তি রপ্তানির প্রতি গুরুত্ব দিয়ে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ডিপ্লোমাটা ব্যাপকভাবে বৃদ্ধি করা উচিত, যাতে করে দক্ষ জনশক্তি গড়ে উঠতে পারে। এছাড়া কারিগরি ধারায় উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি রেখে কারিগরি বিশ্ববিদ্যালয় সমূহের সম্প্রসারণ, গবেষণা ও শিক্ষার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এ লক্ষ্যে আমরা বলছি, বর্তমানে যে বিদ্যমান জেলা লেভেলে প্রতিষ্ঠিত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটা সাধারণ বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, এখানে এই সাধারণ বিশ্ববিদ্যালয় না রেখে এগুলিকে কারিগরি বা বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করা যেতে পারে, যাতে করে পিছিয়ে পড়া জনগোষ্ঠী বা ঝরে পড়া জনগোষ্ঠী বা নিম্নবিত্ত জনগোষ্ঠীগুলি তারা কর্মক্ষম হইতে পারে, অথবা যারা একেবারে অশিক্ষিত স্বশিক্ষিত তারাও যাতে এখান থেকে ডিপ্লোমা নিয়ে বাইরে যেতে পারে এবং রিমিটেন্স সরবরাহে দেশের আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আচ্ছা, আর যেটা বললাম, দেশের কিছু বিশ্ববিদ্যালয়গুলিকে যা এখানে প্রাইভেট পাবলিক আলাদা না করে, কারণ আমরা দেখা যাচ্ছে শুধু সরকারি হইলেই, পাবলিক হইলেই এটা কোয়ালিটি মেনটেন করছে না, বরং প্রাইভেটও অনেক ক্ষেত্রে কোয়ালিটি মেনটেন করছে। এক্ষেত্রে আমরা যেটা বলছি যে প্রাইভেট পাবলিক বিবেচনা না করে টপ লেভেলের যেসব ইউনিভার্সিটিগুলি আছে, যেগুলি মান সন্দেহাতীতভাবে মানোত্তীর্ণ বলবো, এই ধরনের কিছু ইউনিভার্সিটিকে ফুললি রিসার্চ বেসড ইউনিভার্সিটিতে রূপান্তর করা। কারণ বাংলাদেশে এখন পর্যন্ত একটি ইউনিভার্সিটিও রিসার্চ বেসড ইউনিভার্সিটি হয় নাই। কাজে রিসার্চ বেসড ইউনিভার্সিটি ইজ মাস্ট, বিকজ অফ পলিসি রিকমেন্ডেশনস ফর দ্য নেশন বিল্ডিং এর জন্য। এটা সকল দেশেই আছে, কিন্তু আমাদের বাংলাদেশে এখন রিসার্চ বেসড ইউনিভার্সিটি গড়ে ওঠে নাই। এছাড়া যে সকল বিদ্যমান বিশ্ববিদ্যালয়গুলিতে আছে, সেগুলি তো রিসার্চ কালচার ডেভেলপ করার জন্য আমরা বলছি 60% টিচিং বেসড এবং 40% রিসার্চ বেসড সিস্টেমে উন্নীত করা উচিত। এর বলছি, বাংলাদেশ প্রধানত কৃষি নির্ভর দেশ,
বা এই জন্য কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ করার পাশাপাশি উন্নত গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য ব্যাপক ভিত্তিতে অবকাঠামোগত উন্নয়ন, সরকারি বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। এক্ষেত্রে বাংলাদেশের একমাত্র কৃষি বিশ্ববিদ্যালয় কিন্তু ইতিমধ্যে মানে ব্যাপকভাবে কিছু ক্ষেত্রে মানে গুরুত্বপূর্ণ গবেষণা স্বাক্ষর রেখেছে, এটাকে আরো এগিয়ে নেওয়া উচিত। ফাইনালি মানে শিক্ষানীতিতে আমাদের বক্তব্য হলো ফার্স্ট ওয়ার্ল্ড কনফারেন্স থেকে শুরু করে ফোর্থ ওয়ার্ল্ড কনফারেন্স অন মুসলিম এডুকেশন, ইন্টারন্যাশনাল কনফারেন্স যেগুলো হয়েছে 1977 to 1983, যেগুলিতে হয়েছে, যেগুলো আমি বললাম বাংলাদেশে মানে ফার্স্ট ওয়ার্ল্ড কনফারেন্স অন মুসলিম এডুকেশন যেটা 1977 মক্কায় হয়েছে, সেকেন্ড ওয়ার্ল্ড কনফারেন্স হলো পাকিস্তান ইসলামাবাদে কারিকুলামের উপর, থার্ড ওয়ার্ল্ড কনফারেন্স হচ্ছে টেক্সট বুকের উপর বাংলাদেশে, ফোর্থ ওয়ার্ল্ড কনফারেন্স টিচিং মেথোডোলজিতে উগান্ডাতে। এই কনফারেন্স সমূহকে মিলিয়ে যে ডিক্লারেশনটা হয়েছে সেটা ওআইসি ডিক্লারেশনে বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য সিগনেটারি কান্ট্রিজ অফ দিস রেজুলেশনস। সেই হিসেবে সিগনেটারি কান্ট্রি হিসেবে এইসব এগুলিতে গৃহীত সিদ্ধান্ত সমূহ বাস্তবায়নের অঙ্গীকারাবদ্ধ। বাংলাদেশ আইনগতভাবে এবং নৈতিকভাবে এটা অঙ্গীকারাবদ্ধ, এবং এটা কোনো ব্যক্তি বা ব্যক্তি গোষ্ঠী করে নাই, সকল স্তরে স্কলার এবং রোলাররা মিলে তারা এটা করেছে। এবং তাই পরবর্তী শিক্ষা কমিশন অবশ্যই সেই ডিক্লারেশনে গৃহীত সুপারিশমালার বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার।